স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি শেখ হাসিনা, ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, বোর্দো শহরের দিকে যাচ্ছে ফ্রান্সের দাবানল। কমনওয়েলথ গেমসে হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর, হতাশ করেছেন জিনাতো। এবারে বিস্তারিত। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনকে আজ গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পনা করে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসব দাবির অন্যতম ছিল কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল এবং ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারদের অপপ্রচার বন্ধ এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা। এক পর্যায়ে মতিঝিলে অবস্থানের ঘোষণা দেয় হেফাজত। সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলেও তারা তা অগ্রাহ্য করে। এই অবস্থায় রাতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও চলে অভিযান। এতে মোট ৬১ জনকে হত্যা করা হয় বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হক, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা ও গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় প্রত্যেক আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। ৪১ জনের মধ্যে ১০ জন অন্য মামলায় কারাগারে আছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের। এর মধ্য দিয়ে অন্তত ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর গতি পেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে। আনোয়ারার বেলছড়া এলাকায় প্রায় ৮০০ একর জমির উপর গড়ে উঠছে এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন অন্তত 1.5 বছরের মধ্যেই প্রথম কোনো কারখানা উৎপাদনে যাবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। এই অর্থনৈতিক জোনে $1 বিলিয়ন উপর বিনিয়োগের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এখানে বিনিয়োগ করবে, তারা এখানে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপ করবে এবং তারা এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করবে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে এটা সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে দৈনিক 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে সরবরাহ 50% পর্যন্ত স্বাভাবিক করা গেলে পরের সপ্তাহে 100% পুনরুদ্ধার সম্ভব হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নেই। যেটা বললাম যে সরকারি প্রতিষ্ঠান না বলে দায়ী স্বীকার করব না, ব্যাপারটা এরকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গা এই সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই আমরা সর্বতভাবে চেষ্টা করছি। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। পদত্যাগের কারণে শূন্য হওয়া দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করবেন। বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হয়েছে রাষ্ট্রপতির পদ। এই শূন্য পদ পূরণে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 বিধান অনুযায়ী স্পিকারের সাথে আলোচনার পরই নির্বাচন কমিশন সরকারি গেজেটে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্যে মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। দেশে মাত্র 1 বছরের ব্যবধানে নারী ও কন্যা শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে 53.6%। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষিতার সংখ্যা বেড়েছে 261 জন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংগঠনটি বলছে, নারী নির্যাতনের বিচার কোনো সামাজিক সালিশ বা আপোষের মাধ্যমে নয়, বরং কঠোরভাবে দেশের প্রচলিত আইনেই হওয়া উচিত। রাজধানীর পল্লবীর রামিসা কিংবা মাগুরার আসিয়া, দেশে ধর্ষণের ঘটনা যেন থামছেই না, যেখানে পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্ষণ এবং নারী ও কন্যা শিশু নির্যাতনের এসব ঘটনার চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের 14টি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়।
সংগঠনটি বলছে 2024 সালে দেশে 487টি একক ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 748টিতে। এ ধরনের ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ চান বক্তারা। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি তাহলে আমিও কিন্তু অপরাধী জায়গায় চলে যাব। যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি কথা বলেন সংসদ সদস্যদের নৈতিক পতন নিয়েও। আমরা এরকম সংসদ চাই না যে আমাদের সংসদ দেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বে, সেরকম সংসদ চাই না। আমরা এরকম সংসদ চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। সংবাদ সম্মেলনে 20টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে সংগঠনটি। এই প্রসঙ্গে আপনাদের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 10 আগস্ট। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 8 জুন সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম হোসাইনুল হক মিলন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হিসেবে 20 জুলাইয়ের কথা জানিয়েছিলেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত 21 এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তান্ত্রিক সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার রাজধানীর কল্যাণপুরে সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ফজলে এলাহি জানান, এই প্রতারক চক্রটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নারীদের হাতের তালুতে ক্ষত সৃষ্টি করত। পরে জিনের ভয় দেখিয়ে ও ক্ষত সারানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করত। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে অন্তত 200 জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। রাজধানীর কাফরুল থানায় এলাকায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির গোয়েন্দা, মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজের পরিকল্পনায় কাফরুলের গোলাগুলির ঘটনা ঘটে। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে শুটার ভাড়া করা সহ 25 লাখ টাকার চুক্তি হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার ময়লার টেন্ডার, ফুটপাত দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুকে হত্যার পরিকল্পনা করে সিএনজি হাফিজ। আন্তর্জাতিক স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন। বিশেষ করে ফ্রান্সের দাবানল দক্ষিণ পশ্চিমের শহর বোর্দোর কাছাকাছি পৌঁছে গেছে। আগুন থেকে শহরটি এখন মাত্র 15 কিলোমিটার দূরে। এ অবস্থায় আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স জুড়ে প্রায় 30টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটি। গত সপ্তাহে ইউরোপ জুড়ে বিশেষ করে ফ্রান্স ও স্পেনে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেশ দুটির 3,30,000 বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর। চোটের কারণে প্রধান খেলোয়াড়দের বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে সফরটা চ্যালেঞ্জিং হলেও খেলোয়াড়দের মনোভাব শক্ত থাকলে এই দল নিয়ে সম্মানজনক অবস্থায় দেশে ফেরা সম্ভব। 13 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন আহামরি আশা করা অনেকটা বামন হয়ে চাঁদ ধরার মতো। 2003 থেকে 2017 পর্যন্ত 6 টেস্টের 5টিতে হেরেছে বাংলাদেশ, এর মধ্যে 3টিতেই ইনিংস ব্যবধানে। তার উপর সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের ব্যবধানে হারায় সাদা পোশাকে মুশফিক শান্তদের নিয়ে স্বপ্ন দেখা রীতিমতো অপরাধের মতো। এমন বাস্তবতায় ঘোষণা করা হয়েছে টাইগারদের স্কোয়াড। ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম।
সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। ইনজুরি কনসার্ন তো থাকেই, ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই, সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড। বিসিবি ঘোষিত প্রথম টেস্টে দলে নেই পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকির আলী অনিক। চমক হিসাবে আছেন পেসার মুশফিক হাসান। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। নাহিদ রানাকে কিন্তু আমরা অনেক অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অজিতের ঘোষিত স্কোয়াডে আছেন পেট কামিংস, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ তারকারা। তাই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকছে বিসিবি। অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কিন্তু অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। মূল টেস্ট লড়াইয়ে নামার আগে 6 থেকে 8 আগস্ট ডারউইনের ডিএক্সি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের। 13 আগস্ট ডারউইনার মাররা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে 21 আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ফিল সিমন্সের শিষ্যরা ঢাকা ছাড়বে 31 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আলো ছড়াতে পারলেন না দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগোতে 100 মিটার স্প্রিন্টে নিজের হিটে 10.39 সেকেন্ড সময় নিয়ে 6 জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর রহমান। সব মিলিয়ে অংশ নেওয়া মোট 73 জন স্প্রিন্টারের মধ্যে তিনি হয়েছেন 27তম। অন্যদিকে নারীদের 51 কেজি বক্সিংয়ের শেষ 16তে আইরিশ প্রতিপক্ষের কাছে 5-0 ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন জিনাত ফেরদৌস। তবে বাংলাদেশের হয়ে এখনও আশা জাগিয়ে রেখেছেন বক্সার রাকিব হোসেন। তিনি নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি শেখ হাসিনা, 41 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন, বোর্দো শহরের দিকে যাচ্ছে ফ্রান্সের দাবানল। কমনওয়েলথ গেমসে হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর, হতাশ করেছেন জিনাতো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।